তোমরা যারা ডব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো তোমাদের 100 দিনের একটা স্মার্ট স্টাডি করা হয়েছে, যেখানে আমি পার ডে প্রতিটা দিন 2 ঘন্টা করে সময়ের মধ্যেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, পিভিআরসিএসের প্রশ্ন এবং তার সাথে রিজনিংয়ের উপরে ক্লাস রাখছি, এবং জিকের এক একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমি তোমাদের তুলে করিয়ে দিচ্ছি, এবং সাথে ম্যাথ কনসেপ্ট এবং শর্টকাট দিয়েও কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। প্রতিদিন তুমি দেখো ক্লাসগুলো তুমি হচ্ছে সকাল, দেখো তোমরা অনেকেই বলছো দাদা এই যে এত সকালে তুমি উঠে ক্লাস করতে পারছো না, তাই আমি ভাবলাম যে এটাকে এএমটা পিএম করে দিই, যাতে তোমরা অন্তত লাইভ ক্লাসগুলো মানে করতে পারো, ঠিক আছে, সেই জন্যই। তা আজকে দেখো, আজকে তুমি কি কি ক্লাস পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা দেখে নেব। র্যাঙ্কিং ইন্ডেক্স, ইন্ডেক্স বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, এর উপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সেই বিষয়টা আমরা দেখে নেব। আর জিকে পিভিআরসিএসের উপরে আমরা দেখব 2018 সালে তোমার যে ডব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা হয়েছিল, তার উপরে মোটামুটি 5টা প্রশ্ন আমি রেখেছি একদম ডিটেলসে, সেগুলো পড়ে নেব। রিজনিং থেকে আজকে দেখব ছক্কা ও ঘনক, মানে ছক্কার উপরে যে প্রশ্নগুলো আসে না, সেটাই কিন্তু আজকে দেখে নেব। আমি বেশ কয়েকটা প্রশ্ন বুঝিয়ে দেবো এবং তার সাথে প্র্যাকটিস করার জন্য আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর জিকে একটা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সেই টপিকটা দেখে নেবো। আর ম্যাথের জন্য আজকে আমরা দেখব নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা তত্ত্বের উপরে আমরা 2টো ক্লাস করে নিয়েছি, আজকে 3 নাম্বার ক্লাসটা আমরা দেখে নেব, চলো। আর তোমরা যারা এই সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো নিতে চাও, দেখো গুরুদক্ষিণা হিসেবে 149 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আমি তোমাকে যুক্ত করে নেবো, কেমন? এই ক্লাসের মাধ্যমে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখো দারুণ গুরুত্বপূর্ণ একটা টপিক, এরপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, একটু পড়ে নাও এবং তারপরে পিডিএফ তুলে রিভিশন করে নেবা। দেখো প্রথমেই বলছি যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশের উন্নতি এবং বিকাশ করার জন্য রাশিয়াকে অনুসরণ করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করেছিলেন। দেখো তিনি প্রতি 5 বছর অন্তর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করার কথা বলেছেন। তাহলে এখান থেকে এইটুকু পড়ে বুঝলে যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি কিন্তু দেশের উন্নতি এবং বিকাশ করার জন্য রাশিয়াকে দেখেই কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করেছিলেন। আর তিনি বলেছিলেন যে প্রতি 5 বছর পর পর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠিত হবে। তো দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছিল 1951 থেকে 56 সাল, মাথায় রাখবে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 51 থেকে 56, যেটা হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। তা কৃষির ওপরে, মাথায় রাখবে কৃষির ওপর বেশি জোর দেওয়া হয়েছিল, এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর বেশি জোর দেওয়া হয়। এই পরিকল্পনার দ্বারা ভাকরা নাঙ্গাল, হীরাকুদ বাঁধ ও 5টি আইআইটি কমিটি কিন্তু গঠন করা হয়েছিল। চলে আসি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1956 থেকে 61 ছিল তার সময়কাল, যেটা মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। মাথায় রাখবে শিল্পের উপরে, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু শিল্পের উপরে বেশি জোর দেওয়া হয়। এই পরিকল্পনার দ্বারাই ভিলাই, দুর্গাপুর ও রাউরকেল্লা ইস্পাত শিল্পের কিন্তু নির্মাণ করা হয়। আর এই পরিকল্পনার দ্বারা তোমার হচ্ছে মিশ্রিত অর্থ ব্যবস্থার উপরেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছিল, মাথায় রাখবে, ভালো তথ্য। দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা সময়কাল ছিল 61 থেকে 66, মাথায় রাখবে সেন্ডি চক্রবর্তী মহালানবিশ মডেলের অনুযায়ী গঠন করা হয়। তা এই পরিকল্পনা অনুযায়ী কৃষি উদ্যোগে তোমার অর্থনীতির ক্ষেত্রে 30% বৃদ্ধি ব্যর্থ ঘটানো হয়। এই পরিকল্পনায় তোমার হচ্ছে সময়কালেই গাডগিল যোজনা আত্মনির্ভর অর্থনীতি ব্যবস্থার উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। কি বললাম, মাথায় রাখবে যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 61 থেকে 66, সেন্ডি চক্রবর্তী মহালানবিশ মডেল অনুযায়ী গঠন করা হয়। এই পরিকল্পনা অনুযায়ী কৃষি উদ্যোগে অর্থনৈতিক ক্ষেত্রে 30% বৃদ্ধি ব্যর্থ ঘটে। আর এই পরিকল্পনার সময়কালে গাডগিল যোজনা আত্মনির্ভর অর্থনৈতিক ব্যবস্থার উপর অর্থনৈতিক ব্যবস্থা স্থাপন করা হয়, কেমন? দেখে নেব চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমার মাথায় রাখবে যে হচ্ছে 1969 থেকে 74, 1969 থেকে 74 এই সময়কালে কিন্তু হয়েছিল তোমার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনার দ্বারা কৃষি বিকাশ ও সবুজ বিপ্লবের উপর জোর দেওয়া হয়। দেখো সবুজ বিপ্লব কিন্তু তৃতীয় চতুর্থ দুটোর সময় মধ্যেই পড়ে যাচ্ছে, কিন্তু মাথায় রাখবে যে যদি পরীক্ষায় বসে যায় যে সবুজ বিপ্লব ঘটেছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অ্যান্সার করবে
চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় কিন্তু সবুজ বিপ্লবের উপর জোর দেওয়া হয়। এই পরিকল্পনা অনুযায়ী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দ্বারা 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয় 1969 সালে, মাথায় রাখবে। চলে আসি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 74 থেকে তোমার হচ্ছে 78। দেখো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাই কিন্তু তোমার এই 4 বছর চলেছিল, বাকি সবগুলো কিন্তু 5 বছর। মাথায় রাখবে যে ডিপি ধর মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গরিবি হটাও এই স্লোগানটি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দিয়েছিলেন তিনি। কত সালে? 1971 সালে। দেখো 20 দফা কর্মসূচি পাশ করা হয় তোমার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। যে এই পরিকল্পনা অনুযায়ী তোমার ওই যে 1975 সালে বিদ্যুৎ সরবরাহ আইন সংশোধিত হয়। ভারতের জাতীয় মহাসড়ক নির্মাণ পদ্ধতির ক্ষেত্রে প্রতিরক্ষার ক্ষেত্রে জোর দেওয়া হয় তোমার এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তাছাড়াও মাথায় রাখবে যে এটি একমাত্র পরিকল্পনা যেটি 4 বছর চলেছিল। কেমন? দেখো তা আমরা দেখলাম যে এই যে 78 পরে 80, 78 আর 80-র মধ্যে যে সময়কালটা, এই সময়কালে মাথায় রাখবে রোলিং প্ল্যান্ট চলেছিল। এখানে কিন্তু কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেনি। এই 78 থেকে 80 এই 2 বছর কিন্তু তোমার প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের দ্বারা রোলিং প্ল্যান্ট চলেছিল, মাথায় রাখবে। তারপরে দেখে নাও যে 80 থেকে 85 এই 5 বছর আবার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে। তা এই পরিকল্পনার সময় নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1982 সালে। মাথায় রাখবে নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 85 থেকে 90। এই পরিকল্পনার সময় জওহর রোজগার যোজনা চালু করা হয় 1989 সালে। নীল বিপ্লব হয়েছিল কিন্তু তোমার এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে কিন্তু জড়িত। কেমন? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা 92 থেকে 97। তোমার মাথায় রাখবে উদ্যোগের আধুনিকরণ করা হয় তোমার এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভারতের নতুন অর্থনৈতিক নীতি গঠন করা হয় 1991 সালে, যেটা এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ছে। এবং দারিদ্র্য দূরীকরণ, তার সাথে দেখে নাও যে হ্যাঁ জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও। মাথায় রাখবে যে দারিদ্র্য দূরীকরণ এবং জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, এই সবই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল তোমার এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আর এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও। 84 নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা হচ্ছে 97 থেকে 2002, যেখানে কৃষি ও গ্রামীণ বিকাশের উপর জোর দেওয়া হয়। কেমন? এতে ন্যায় ও সমতার সঙ্গে উন্নয়নের ধারণার উপরেও জোর দেওয়া হয়েছিল। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2002 থেকে 7। পরবর্তী বছরের মধ্যে, মানে এখানে লক্ষ্য ছিল কি যে পরবর্তী বছরের মধ্যে 50 মিলিয়ন সরকারি চাকরির আর কি সুযোগ তৈরি করার কথা বলা হয়েছিল। ঠিক আছে? যেখানে দেখো সরকারি নয়, মানে চাকরি সরকারি বা বেসরকারি কোম্পানির মাধ্যমে যেই হোক না কেন, মাথায় রাখবে যে 50 মিলিয়ন চাকরি সুযোগ তৈরি করার কথা বলা হয়েছিল। যেখানে 8% জিডিপি, এটা 8% হবে, ঠিক আছে, 8% জিডিপি প্রবৃদ্ধির হার অর্জন করার কথাও বলা হয়েছিল। ভারত নির্মাণ কর্মসূচির উদ্যোগও কিন্তু নেওয়া হয় তোমার এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007 থেকে 12, যে মাথায় রাখবে যে রাজীব আরোগ্যশ্রী স্বাস্থ্য ব্যবস্থা উদ্বোধন করা হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। এই পরিকল্পনা অনুযায়ী 2009 সালের মধ্যে সকলের জন্য বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থা করার কথা বলা হয়। এই পরিকল্পনার সময় কৃষি, শিল্প এবং সেবার ক্ষেত্রে যথাক্রমে 4%, 10% এবং 9% হারে বৃদ্ধি পায়। তার সাথে মাথায় রাখবে যে অন্তর্ভুক্তিমূলক সার্বিক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তোমার এই একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দেখে নাও দ্বাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 12 থেকে 17। তারপরে এখানে মাথায় রাখবা যে 88,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত করাই ছিল এর প্রধান লক্ষ্য। এরপরে আর কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেনি। এই ছিল তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। একটু চটপট পড়ে নিলে, এবার কিন্তু পিডিএফটা তুলে রিভিশন করে না। কেমন? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।